আসসালামু আলাইকুম সবাইকে। 50তম বিসিএস প্রিলি ফুল কোর্সের বাংলাদেশ বিষয়গুলির 14 নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়গুলো, এগুলো মূলত বাংলাদেশ বিষয়গুলির একদম শেষের দিকের টপিক। তারপরেও এগুলো থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন বিগত বিসিএস গুলোতে এসেছে। সো এগুলো কোয়ান্টিটি হয়তো অনেক বেশি, বাট গুরুত্ব কম না। সো আমরা এখান থেকে যে মেইন মেইন টপিক গুলো বা গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেগুলো দেখার চেষ্টা করব। পাশাপাশি সাম্প্রতিক ঘটনাবলী বেশ কিছু বিষয় রয়েছে। তো আজকের টপিকের মূল আলোচনার বিষয় থাকবে যে বাংলাদেশের বিভিন্ন জাতীয় অর্জন যেগুলো আছে সেগুলো। জাতীয় অর্জনের মধ্যে রয়েছে যেমন বিভিন্ন অধরা সংস্কৃতি, জিআই পণ্য, তারপর বিভিন্ন ধরনের ঐতিহ্যগত অর্জন, তারপর হচ্ছে আপনার আহ, বিভিন্ন স্থাপনা বা বিদেশে বাংলাদেশের বিভিন্ন স্থাপনা, বাংলাদেশ এবং জাতিসংঘ, ইউএনএ বাংলাদেশের অর্জন, বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে বাংলাদেশের অর্জন, এই বিষয়গুলো দেখার চেষ্টা করব। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, স্থাপনা সমূহ, জাতীয় পুরস্কারের মধ্যে রয়েছে কি স্বাধীনতা পুরস্কার, তারপর 21শে পদক, তারপর রয়েছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, এগুলো একটু দেখবো আর কি। এছাড়াও বাংলাদেশের খেলাধুলা, গণমাধ্যম অর্থাৎ সংবাদপত্র সহ অন্যান্য যে মাধ্যম গুলো রয়েছে গণমাধ্যম সেগুলো, এবং সাম্প্রতিক আহ, ঘটনাবলী কিছু দেখার চেষ্টা করব। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। শুরুতেই যদি দেখি যে ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য। এখন অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বলতে কি বোঝায়? অধরা বলতে যে জিনিসটাকে আসলে ধরা যায় না সেটা কি অধরা, যেমন ইনটেনজিবল। এটার ইংরেজিটা শুনলেই আসলে ক্লিয়ার হবে। ইনটেনজিবল অর্থাৎ যে ধরনের সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে আসলে স্পর্শ করা যায় না, যেমন সঙ্গীত, এটাকে তো আসলে স্পর্শ করা যায় না, তাই না? এই এই বিষয়গুলোকে বলা হচ্ছে অধরা, স্পর্শ করা যায় না। কিন্তু টেনজিবল বলতে কি বোঝায়? টেনজিবল বলতে বোঝায় হচ্ছে যেগুলোকে সাধারণত স্পর্শ করা যায়। যেমন হচ্ছে জামদানি শাড়িটা, এটা হচ্ছে টেনজিবল। বাট জামদানি শাড়ির বুননের কৌশলটা বা বুননের যে প্র্যাকটিসটা, ঐতিহ্যটা, সেটা কিন্তু ইনটেনজিবল। এটা মানুষের কি দীর্ঘদিন ঐতিহ্যগতভাবে আমরা আমাদের বর্তমান ধারায় চলে আসছে। যেমন বাউল গান, এটা তো ইনটেনজিবল, তাই না? তো এই ধরনের অধরা ইনটেনজিবল কালচারাল হেরিটেজ যেগুলো, ইনটেনজিবল কালচারাল হেরিটেজ, এই বিষয়ে ইউনেস্কো, জাতিসংঘের অন্যতম বিশেষায়িত সংস্থা ইউনেস্কো কি করে? বিভিন্ন দেশে এই ধরনের যেগুলো কালচারাল হেরিটেজ রয়েছে, ইনটেনজিবল কালচারাল হেরিটেজ রয়েছে, সেগুলোকে স্বীকৃতি দেয়। অর্থাৎ এই স্বীকৃতিটাকেই বলা হচ্ছে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য। তো এই স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ইউনেস্কো আসলে 2003 সালে আহ, মানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা অধরা সাংস্কৃতিক ঐতিহ্য উপাদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই 2003 সালে ইউনেস্কো কি করে? ইউনেস্কো একটা কনভেনশনে স্বাক্ষর করে। কনভেনশনটার নাম হচ্ছে কনভেনশন ফর দ্য সেফ গার্ডিং, সুরক্ষা দেওয়ার জন্য আর কি, সেফ গার্ডিং অফ দ্য ইনটেনজিবল কালচারাল হেরিটেজ। এবং এই কনভেনশনটি কার্যকর হয় হচ্ছে 2006 সাল থেকে। এবং এই কনভেনশনটা স্বাক্ষর করা প্রতিটা দেশ প্রতি বছর নিজেদের যে কোনো একটা উপাদানের স্বীকৃতি চেয়ে আবেদন করতে পারে। সো বাংলাদেশে যেটা হয়েছে যে আপনার ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হচ্ছে 2008 সালে স্বীকৃত পায় হচ্ছে বাউল গান,
2013 সালে হচ্ছে জামদানি। জামদানির মূলত জামদানি শাড়িটা না, যেহেতু এটা ইনটেনজিবল, জামদানি শাড়ি, শাড়ির ঐতিহ্যটা, অর্থাৎ এটার যে একটা স্পেশাল বুনন কৌশল রয়েছে, সেই বিষয়টা। এরপর মঙ্গল শোভাযাত্রা, যেটা কিনা পহেলা বৈশাখে চারুকলা ইনস্টিটিউট থেকে আহ, কি হয়, সূত্রপাত ঘটে। 2016 সালে শীতল পাটি, এটা আসলে শীতল পাটির যে তৈরির প্রক্রিয়া, শীতল পাটি তৈরির ঐতিহ্য যেটা, সেই ঐতিহ্যটা। তারপর ঢাকার রিক্সা এবং রিক্সা চিত্র। এই যে আমরা ঢাকায়, ঢাকা শহরে বা পুরো বাংলাদেশে যেটা দেখি, যে রিক্সার পিছনে একসময় কি থাকতো, রিক্সা চিত্র থাকতো। বিভিন্ন সিনেমার গ্রাফিতি বা বিভিন্ন ধরনের রিক্সা চিত্র থাকতো। এইটা স্বীকৃতি 2023 সালে দেয় অধরা সংস্কৃতি হিসেবে। এগুলো বাংলাদেশের জাতীয় অর্জন বলা যায়। এরপর যদি আমরা দেখি বাংলাদেশের জাতীয় অর্জনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, যার বাংলা পারিভাষিক শব্দ হতো ভৌগোলিক নির্দেশক পণ্য, অর্থাৎ জিআই পণ্য। জিআই পণ্যের পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, ইন্ডিকেশন। এটার বাংলা অর্থ হচ্ছে ভৌগোলিক নির্দেশক। যে পণ্য বলতে আসলে সেই সকল পণ্যকে বোঝায় যে সকল পণ্যের বা দ্রব্যের উৎপত্তি বা উদ্ভাবিত মানে স্থান বা অঞ্চল, একটা পার্টিকুলার মানে স্থান, সেটাকে আসলে ওই অঞ্চলের জিআই পণ্য বলা হয়। অর্থাৎ কোনো পণ্য বা দ্রব্যের উৎপত্তি স্থলের স্থান বা অঞ্চল স্বীকৃতি প্রদান আর কি। অঞ্চল স্বীকৃতি অর্থাৎ আমরা যদি চিন্তা করি, দইয়ের কথা চিন্তা করি, সাপোজ আপনি ভাবেন বগুড়ার দই। দই তো আসলে বাংলাদেশের সব জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় দই উৎপাদিত হতে পারে। বাট জিআই পণ্য যদি হয় যে বগুড়ার দই, তাহলে দইটা কি জিওগ্রাফিক্যালি এটার ইন্ডিকেশন হবে যে এটা শুধুমাত্র বগুড়াতেই এইটার অরিজিনাল দইটা, মানে সুইট ইয়োগার্ট বা মিষ্টি দইটা তৈরি হয়। সো এইটাই আসলে বোঝানো হয়েছে জিআই পণ্য মাধ্যমে। তো জিআই পণ্যের এই ধারণাটা নিবন্ধন প্রধান, মানে এই রেজিস্ট্রেশন, জিআই পণ্যের ধারণা বা এটার নিবন্ধন প্রদান করে হচ্ছে ডাব্লিউআইপিও নামে একটা অর্গানাইজেশন জাতিসংঘের, যেটিকে আসলে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বলা হয়। নিবন্ধন প্রদান করে হচ্ছে তাহলে কে, ডাব্লিউআইপিও নামে একটা অর্গানাইজেশনের পূর্ণ রূপটা জানা দরকার। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এবং আসলে প্রত্যেক দেশে তো শত শত জিআই পণ্য থাকে। কোনো কোনো দেশে খুব কম সংখ্যক, কোনো কোনো দেশে অনেক বেশি সংখ্যক জিআই পণ্য থাকে। তো ডাব্লিউআইপিওর অধীনে প্রত্যেক দেশে আলাদা আলাদা একটা সংস্থা বা প্রতিষ্ঠান কাজ করে, যারা কিনা ওই দেশের জিআই পণ্যটার স্বীকৃতি প্রদান করে। তো বাংলাদেশে ডাব্লিউআইপিওর অধীনে কাজ করে হচ্ছে ডিপিডিটি। ডিপিডিটি এটা হচ্ছে, অর্থাৎ উইপো বা ডাব্লিউআইপিওর পক্ষে ডিপিডিটি আসলে জিআই পণ্যের স্বীকৃতিটা প্রদান করে। ডিপার্টমেন্ট অফ প্যাটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক। এইটা হচ্ছে এই প্রতিষ্ঠানটা আহ, কি করে, শিল্প মন্ত্রণালয়ের অধীন। এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীন। এরা কি করে, বাংলাদেশের জিআই পণ্যের স্বীকৃতিটা প্রদান করে। মানে পিওর অধীনে এই কাজটা করে থাকতেছে আসলে বাংলাদেশের ডিপিডিটি।
সো এরপর যদি দেখি, বাংলাদেশে বর্তমানে 62টি জিআই পণ্য রয়েছে। সর্বশেষটি পড়বেন, এটা হচ্ছে কালীগঞ্জের তোয়ালে। আর প্রথম জিআই পণ্য হচ্ছে জামদানি শাড়ি। প্রথম দিকের গুলো একটু বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ তখন তো এত বেশি জিআই পণ্য ছিল না। তারপরে এক নজরে দেখে যাবেন বাংলাদেশে আসলে জিআই পণ্য কি কি। বাংলাদেশের ইলিশ, অর্থাৎ এই যে পণ্যের যে উৎপত্তি স্থল, এগুলোর স্বীকৃতি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের মাধ্যমে দেওয়া হয়েছে। এখন কথা হলো, জিআই পণ্যর মাধ্যমে আসলে, বা জিআই পণ্যের স্বীকৃতির মাধ্যমে আসলে কি লাভ। অর্থাৎ এটা যদি লাভ আমরা দেখি, জিআই পণ্য কি কি সুবিধা আসলে পাওয়া যায়, কি কি সুবিধা আসলে। এক নম্বরে যদি দেখি, সেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু বেড়ে যায়। অর্থাৎ আমরা যদি আগের পৃষ্ঠায় যাই, ধরেন এই টাঙ্গাইলের শাড়ি, টাঙ্গাইলের শাড়ির কথা যদি চিন্তা করি, টাঙ্গাইলের শাড়ি তো ভারতেও তৈরি হয়, কিন্তু জিআই পণ্য হিসেবে যেহেতু এটা বাংলাদেশের একটা জিআই পণ্য বা টাঙ্গাইল অঞ্চলের একটা জিআই পণ্য, সো বাংলাদেশের টাঙ্গাইলের শাড়িটার ব্র্যান্ড ভ্যালুটা সবচেয়ে বেশি থাকবে, সবচেয়ে অথেন্টিক থাকবে আর কি। ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পায় এটা বলা যায়। তারপর বলা যায় যে কম্পিটিটিভ যে ওয়ার্ল্ড মার্কেট রয়েছে, বিশ্ববাজার রয়েছে, সেখানে নিজের অবস্থান তুলে ধরতে সক্ষম হয়। অর্থাৎ প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে নিজের অবস্থান তুলে ধরা, এটা একটা। তারপর পণ্যের অথেন্টিসিটি বলা যায়, অথেন্টিসিটি প্রকাশ করে। অর্থাৎ আমরা যদি আর একটা উদাহরণ নেই, ধরেন আহ, ধরেন হচ্ছে ধরেন যদি বলি, এই যে ফুলবাড়ির মেহেরপুরের হিমসাগর আম, হিমসাগর আমটা তো অন্য জেলাতেও হতে পারে, কিন্তু মেহেরপুরের হিমসাগর আম যদি আমরা হিমসাগর আমের কথা চিন্তা করি, সেটা হলো আসলে অথেন্টিসিটিটা কি, মেহেরপুরের হিমসাগর আম যেটা, সেটার অথেন্টিসিটিটাই বুঝায়। অথবা যদি বলি কুমিল্লার খাদি, খাদি কাপড়টা আসলে কুমিল্লার অথেন্টিসিটি, বা কুমিল্লাতে যে খাদি কাপড়টা তৈরি হয় সেটাই আসলে অথেন্টিক খাদি। এই ধরনের কিছু ব্র্যান্ড ভ্যালু বেড়ে যায়। সো এইগুলো আসলে জিআই পণ্যের সুবিধা, বা জিআই ইন্ডিকেশন, বা জিআই পণ্যর ইন্ডিকেশন বা অর্জনের সুবিধা। এরপর যদি দেখি আসলে বাংলাদেশের জাতীয় অর্জনের আরেকটি জিনিস, সেটা হচ্ছে এভারেস্ট জয়। দেখেন, প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করে 2010 সালের 23 মে মুসা ইব্রাহিম, এবং দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এম এ মুহিত। দুবার এভারেস্ট বিজয়ী হচ্ছে এম এ মুহিত। এবং প্রথম বাংলাদেশী নারী হিসেবে, এটা খুবই ইম্পর্টেন্ট, নিশাত মজুমদার 2012 সালের 19শে মে উনি এটা, ওনার ঠিক কয়েকদিন পরেই সম্ভবত দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ওয়াসফিয়া নাজরীন উনি করেন। এবং পঞ্চম মতান্তরে ষষ্ঠ বাংলাদেশী হিসেবে 2024 সালের 19শে মে বাবর আলী এভারেস্ট জয় করেন। এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যু বরণকারী বাংলাদেশী হচ্ছে মোহাম্মদ খালেদ হোসেন, তার নাম হচ্ছে সজল খালেদ। এটা একটু দেখতে হবে। এরপর যদি দেখি বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যের বিষয়সমূহ, বাংলাদেশের ওয়ার্ল্ড হেরিটেজ যেটা, এটা মূলত ইউনেস্কো ইউনেস্কো ঘোষণা করে। এটা ঘোষণা করে হচ্ছে, ব্র্যাকেটে লিখে দেই, ঘোষণা করে বিশ্বের যত হেরিটেজ বা ঐতিহ্যগত বিষয় রয়েছে, হেরিটেজ সাইট রয়েছে, সেগুলোকে আসলে ইউনেস্কো ঘোষণা করে। এবং প্রথম প্রথম শুরু করে হচ্ছে 1978 সাল থেকে, 1978 সালে ইউনেস্কো এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা শুরু করে। তো বাংলাদেশে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে 3টি। বাংলাদেশে হচ্ছে টোটাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 3টি। প্রথম যেটা 1985 সালে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, এটা
পৃথিবীর 321তম, অর্থাৎ ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজের 321তম অবস্থানে রয়েছে। এরপর 1985 সালে আরেকটি সাইট, যেটা কিনা নওগাঁর পাহাড়পুরের বৌদ্ধ বিহার, যেটাকে আমরা সোমপুর বিহার বলি, সেটি 322তম ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার সাইট। এবং 1997 সালে 6 ডিসেম্বর সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ইউনেস্কো কর্তৃক ঘোষিত হয়, 798তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এরপর যদি আমরা দেখি, বাংলাদেশের নামে বিভিন্ন স্থান এবং স্থাপনা বহির্বিশ্বে, অর্থাৎ এটা বহির বহির্বিশ্বে বাংলাদেশের নামে বিভিন্ন ধরনের স্থাপনা স্থানের নাম রয়েছে। যেমন বাংলাদেশ স্কয়ার। স্কয়ার বলতে আমরা কি বুঝি? যে কোনো রাস্তার মোড় বা কোনো একটা মিলিত হওয়ার স্থান স্কয়ার বুঝায়। যেমন টাইমস স্কয়ার নিউ ইয়র্কে, তাই না? এই ধরনের ট্রাফালগার স্কয়ার লন্ডনে। তো বাংলাদেশ স্কয়ার নামে একটা স্কয়ার রয়েছে আফ্রিকার দেশ লাইবেরিয়াতে। এটা মূলত লাইবেরিয়াতে যে আমাদের শান্তিরক্ষী মিশন ছিল, সেই মিশন লাইবেরিয়ার শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে এটার প্রেক্ষাপটটা আসলে বাংলাদেশ শান্তিরক্ষী মিশন লাইবেরিয়াতে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে লাইবেরিয়া কৃতজ্ঞতা স্বরূপ তাদের একটা স্কয়ারের নাম বাংলাদেশ স্কয়ার রাখে। তো পূর্ণ ভূমিকা পালনের কারণে। তারপর আইভরি কোস্ট এবং নিউ ইয়র্ক, এই দুই জায়গায় বাংলাদেশ স্ট্রিট নামে কোন স্থানের নাম রয়েছে, অর্থাৎ রাস্তার নাম রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশ ভবন রয়েছে। তারপর রয়েছে ভারতের কাশ্মীরে বাংলাদেশ ভিলেজ। আর্মেনিয়া এবং যুক্তরাষ্ট্রে রয়েছে হচ্ছে লিটল বাংলাদেশ। দক্ষিণ সুদানে রয়েছে বাংলাদেশ রোড। আফ্রিকার যে দেশগুলো, তো এগুলোতে মূলত আসলে শান্তিরক্ষী মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য আসলে সেই দেশগুলো কৃতজ্ঞতা স্বরূপ এই নামগুলো দেয়। এরপর দেখি বাংলাদেশের আসলে বাংলাদেশ ও জাতিসংঘে বাংলাদেশের বিভিন্ন যে অ্যাচিভমেন্ট রয়েছে সেটা। তো শুরুতে যদি দেখি যে সদস্য প্রাপ্তি, 1974 সালের 17ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের 29তম অধিবেশনে 136তম দেশ হিসেবে। এই এই কয়েকটা ডিজিট মনে রাখতে হবে, যে 1974 সালের 17ই সেপ্টেম্বর 29তম অধিবেশন জাতিসংঘের 136তম সদস্য হিসেবে, 136তম দেশ হিসেবে বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের সদস্য পদ লাভ করে। এরপর বাংলাদেশ আসলে 1974 সালের আগেও 72-73 সালে সম্ভবত জাতিসংঘ সদস্য পদের জন্য আবেদন করে, বাট চীন ভেটো প্রদান করেছিল ওই সময়। চীন ওই সময় চায়নি যে বাংলাদেশ জাতিসংঘের স্বাধীনতা, সরি, জাতিসংঘের সদস্য পদ লাভ করুক। এগুলো আসলে পলিটিক্যাল কিছু কারণ ছিল ওই সময়, গ্লোবাল পলিটিক্স। যদিও চীন এখন বাংলাদেশের অন্যতম আহ, বন্ধু প্রতিম রাষ্ট্র। একই অধিবেশনে 25 সেপ্টেম্বর 1974 সালে সাধারণ পরিষদে শেখ মুজিবুর রহমান প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন, অর্থাৎ ঠিক 8 দিন পর প্রথম সভাপতিত্ব। আমরা জানি যে জাতিসংঘ, ইউএন জেনারেল অ্যাসেম্বলি বা জাতিসংঘ সাধারণ পরিষদ, সেখানে প্রতি বছর একটি দেশ, একটি দেশের কোনো ব্যক্তি কি করেন, সভাপতিত্ব লাভ করেন। তো 1986 সালে বাংলাদেশের জাতিসংঘ সাধারণ পরিষদের 41তম অধিবেশনে বাংলাদেশের প্রথম সভাপতিত্ব করে হচ্ছে তৎকালীন জাতিসংঘে বাংলাদেশের যে স্থায়ী প্রতিনিধি হুমায়ুন রশিদ চৌধুরী। তাহলে উনি কি তৎকালীন ইউএনএ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। না, এইটা মনে হয় ভুল বললাম। এটা এটা একটু কেটে দেই। আসলে ওই সময় আসলে স্থায়ী প্রতিনিধি ছিলেন কিনা এটা একটা কনফিউশনের বিষয়, এইটুকু কেটে দেই। যাই হোক, এইটুকু মনে রাখলেই হবে যে বাংলাদেশে একমাত্র এখন পর্যন্ত একবারই
জাতিসংঘ সাধারণ পরিষদে কি সভাপতিত্ব প্রদান করে, সেটি হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য, অর্থাৎ ইউএন সিকিউরিটি কাউন্সিল, যেটা ইউএনএসসি, ইউনাইটেড নেশনস সিকিউরিটি, জাতিসংঘের যতগুলো কি রয়েছে, অনুবিভাগ রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সেখানে বাংলাদেশ দুইবার অস্থায়ী সদস্য পদ লাভ করে। আমরা জানি ইউএনএসসি এর মেম্বার হচ্ছে 15টি। এই 15টি মেম্বার, অর্থাৎ ইউএনএসসি এর মেম্বার হচ্ছে 15টি, 5টি হচ্ছে স্থায়ী সদস্য এবং 10টি হচ্ছে অস্থায়ী সদস্য। তো বাংলাদেশ এরকম অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয় দুইবার, একটি 1978 সালে, 1979-80 সালের মেয়াদের জন্য, এবং দ্বিতীয়টি 1999 সালে, যেটি কিনা 2000-2001 সাল মেয়াদে। এরপর স্থায়ী প্রতিনিধি, জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি হিসেবে ছিলেন জনাব এস করিম, সৈয়দ আনোয়ারুল করিম। এবং জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি হচ্ছেন সালাউদ্দিন নোমান চৌধুরী। উনি 17তম বিসিএস এর একজন সদস্য, 17তম বিসিএস। উনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট। তিনি অক্টোবর 2024 সাল থেকে এই দায়িত্ব পালন করছেন। তার আগে উনি নেপালে বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং সালাউদ্দিন নোমান চৌধুরীর আগে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিল জাতিসংঘে মোহাম্মদ আব্দুল মুহিত। বর্তমানে উনি ফরেন সার্ভিস একাডেমির ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন। চাঁদার পরিমাণ বা জাতিসংঘে বাংলাদেশের চাঁদার হার হচ্ছে জাতিসংঘের বাজেটের 0.01%। এরপর যদি আমরা বলি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অ্যাচিভমেন্ট বা অর্জনটা আসলে কি, 1979 সালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সদস্য, এবং 1988 সালে, এটা খুব গুরুত্বপূর্ণ, প্রথম বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেয়। 1988 সালে বাংলাদেশ সেনাবাহিনী প্রথম যোগ দেয়, এবং পরবর্তীতে পুলিশ সহ অন্যান্য বাহিনীগুলো যোগ দেয়। তো জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয় মূলত 1948 সালে, ইরাক আরব ইসরায়েল যুদ্ধের সময় থেকে, সম্ভবত প্যালেস্টাইন ক্রাইসিস, ওই সময় থেকে আসলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়। তো 1988 সালে বাংলাদেশ প্রথম সেখানে অংশগ্রহণ করে। প্রথম মিশন ছিল 1988 সালের কি আহ, ইরাক ইরানের মধ্যে সশস্ত্র সহিংসতা বন্ধে একটা কি মিশন শুরু শুরু হয়েছিল, ইউএনআইআই-এমওজি বা ইউনিমগ, ইউনাইটেড নেশনস পূর্ণরূপটা খুব গুরুত্বপূর্ণ, ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ। এবং নামিবিয়াতে আনটাগ, ইউনাইটেড নেশনস ট্রানজিশন অ্যাসিস্ট্যান্স গ্রুপ। তো এই দুই মিশনে যোগ দেওয়ার মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের কার্যক্রম শুরু হয়। পরিচালিত মিশনের সংখ্যা, এখানে সূত্র একটা দেওয়া আছে যে 29 মে 2025 সালের সূত্র মোতাবেক বাংলাদেশ 3 দশকের বেশি সময় ধরে রক্ষীরা 43টি দেশে 63টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলভাবে সম্পন্ন বা দায়িত্ব পালন করেছে। 1989 সালে বাংলাদেশ পুলিশ ঠিক 1 বছর পর, অর্থাৎ 88 সালের 1 বছর পর বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেয়। 2010 সালে নারী পুলিশ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে। নৌ বিমান বাহিনী, 1993 সালে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনী শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে। শান্তিরক্ষীর সংখ্যা দীর্ঘদিন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সর্বোচ্চ সংখ্যক সৈন্য বা শান্তিরক্ষী প্রেরণকারী দেশের মর্যাদা লাভ করে আসছে। সর্বশেষ যে আইএসপিআর, অর্থাৎ ইন্টার সার্ভিসেস কি পাবলিক রিলেশনস অফিস, সেটার তথ্য অনুযায়ী শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের সংখ্যা 5,818 জন। এর মাধ্যমে বাংলাদেশ সর্বোচ্চ শান্তিরক্ষা প্রেরণকারী দেশের মর্যাদা লাভ করে। এটা আসলে আমাদের একটা জাতীয় অর্জন, গৌরবের বিষয়। এরপর দেখি আর একটা গুরুত্বপূর্ণ আমাদের অর্জন, সেটা হচ্ছে সমুদ্র বিজয়। এটি দুইটি দেশের সঙ্গে আমরা সমুদ্র বিজয় লাভ করি। একটি হচ্ছে ভারতের সঙ্গে, আর একটা হচ্ছে মায়ানমারের সঙ্গে। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আদালত, কোন আদালতে আমরা আসলে সমুদ্র বিজয় লাভ করি। একটি যদি দেখি যে ভারতের সঙ্গে আমরা স্থায়ী সালিসি আদালত বা
পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, এটার বাংলা হচ্ছে স্থায়ী সালিসি আদালত, অর্থাৎ পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। সেখানে যে ভারতের বিপক্ষে আমরা সমুদ্র সীমা জয়লাভ করি। এবং মিয়ানমারের বিরুদ্ধে যেটাতে জয়লাভ করি সেটা হচ্ছে জার্মানির, জার্মানির সম্ভবত জার্মানির একটা শহরে, ইটলস, হামবুর্গ শহরে সম্ভবত, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, ইটলস, এই আদালতে আমরা হচ্ছে জয়লাভ করি। ভারতের সঙ্গে রায়টা হয়েছিল 7 জুলাই 2014 সালে, এবং মিয়ানমারের সঙ্গে হচ্ছে আহ, এর পূর্বেই 14ই মার্চ 2012 সালে। এবং মোট অর্জিত সমুদ্র সীমা ছিল 1,18,813 বর্গ কিলোমিটার। এখন বাংলাদেশের বিভিন্ন সীমারেখা, অর্থাৎ বেজলাইন অনুযায়ী বিভিন্ন সীমারেখা আছে বাংলাদেশের সমুদ্র বা সমুদ্রের ক্ষেত্রে। তার মধ্যে বেজলাইন থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত এটা হচ্ছে রাজনৈতিক সীমা বা উপকূলীয় সীমা। এবং অর্থনৈতিক সীমা, যেটাকে কিনা এক্সক্লুসিভ ইকোনমিক জোন, ইইজেড বলা হয়, এটি হচ্ছে বেজলাইন থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত। এরপর কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপান বলা হয় ভিত্তিরেখা থেকে 350 নটিক্যাল মাইল, তবে বাংলাদেশের মহীসোপান হচ্ছে 354 নটিক্যাল মাইল। সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন চলে আসে। এরপর যদি দেখি, এরপর হচ্ছে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কার্যালয়গুলো, যেমন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ, এটার কার্যালয় বাংলাদেশে যে আহ, বাংলাদেশে যে অবস্থিত কার্যালয় সেটা হচ্ছে ঢাকার আগারগাঁওয়ে। এশিয়া উন্নয়ন ব্যাংক বা এডিবি, এটি হচ্ছে শেরেবাংলা নগর, ঢাকায়। তারপর পাট নিয়ে একটা স্টাডি গ্রুপ রয়েছে, ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ, আইজেএসজি, এটি হচ্ছে ফার্মগেটে অবস্থিত। এরপর এটি জাতীয় সংসদ ভবনের সম্ভবত আশেপাশেই, অর্থাৎ বা ফার্মগেট খামারবাড়ির আশেপাশেই। এরপর আইসিডিডিআরবি, এটা হচ্ছে ঢাকার মহাখালীতে। আচ্ছা, এরপর এখান থেকে আমরা দেখব, এরপর যদি যাই, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর। বাংলাদেশে বেশ কিছু আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রয়েছে। যেমন বাংলাদেশ বর্তমানে একটি সংস্থার সভাপতিত্ব প্রদান করছে, সেটি হচ্ছে বিমস্টেক, সেটি সদর দপ্তর বাংলাদেশে। সদর দপ্তর বা হেডকোয়ার্টার, যাই বলি না কেন, যেমন আইসিডিডিআরবি, এটার হেডকোয়ার্টার 1978 সালে ঢাকার মহাখালীতে অবস্থিত। তারপর সিডাব, যেটা সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট অথরিটি, ডেভেলপমেন্ট অফ এশিয়া প্যাসিফিক, অর্থাৎ এশিয়া প্রশান্ত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র। আচ্ছা, আইসিডিডিআরবিটা তো একটু পূর্ণরূপ জানা দরকার। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ। আচ্ছা, সিডাপের প্রতিষ্ঠা হচ্ছে 1979 সালে। চামেলি হাউস, ঢাকার চামেলি হাউস, এটা ঢাকার বর্তমানে যে শিক্ষা ভবন রয়েছে ঠিক তার পাশে, সচিবালয়ের পাশে। সার্ক কৃষি কেন্দ্র, সার্ক এগ্রিকালচারাল সেন্টার, এটি 1989 সালে ফার্মগেটে প্রতিষ্ঠিত। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র, সার্ক মেটিওরোলজিক্যাল রিসার্চ সেন্টার, যেটা 1995 সালে আগারগাঁওয়ে গঠিত, বা এটার হেডকোয়ার্টার এখানে অবস্থিত। বিমস্টেক, এটি গুলশানে, ঢাকার গুলশানে 1997 সালে প্রতিষ্ঠা হয়। এটার হেডকোয়ার্টার ঢাকার গুলশানে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিক পাশেই অবস্থিত, কাকরাইল মোড়ের পাশে। সেগুনবাগিচা, ঢাকায় 2001 সালে প্রতিষ্ঠিত। আন্তর্জাতিক জুট স্টাডি গ্রুপ, আইজেএসজি, যেটা একটু আগে দেখলাম, ফার্মগেট, ঢাকায় 2002 সালে প্রতিষ্ঠিত। এরপর আমরা দেখব বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব, কয়েকজন ব্যক্তিত্বকে নিয়ে। জিয়াউর রহমান, ওনার জন্মটা একটু দেখি। ওনার জন্ম হচ্ছে 19 জানুয়ারি দুই সরি 1936 সালে বগুড়া জেলার
বাগবাড়ি নামক স্থানে। ওনার শিক্ষা জীবন ছিল, শিক্ষা জীবন ছিল আসলে কলকাতার হেয়ার স্কুল, হেয়ার স্কুল কলকাতা। এরপর করাচিতেও ছিল ওনার কলেজ, এবং পরবর্তীতে যেটা হয় উনি করাচির মিলিটারি একাডেমিতে, কাকুল মিলিটারি একাডেমি, কাকুল মিলিটারি একাডেমি, যেটা কিনা করাচিতে অবস্থিত, সেখানেও শিক্ষা গ্রহণ করেন। ওনার কর্মজীবনটাও যদি বলি, কর্মজীবন, উনি খুব সুদক্ষ আর্মি অফিসার ছিলেন। উনি 1955 সালে কমিশনড, অর্থাৎ সেনাবাহিনীতে, পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। 1957 সালে ওনার পদায়ন হয় তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টে পদায়ন হয়। এবং 1959 সাল থেকে 1964 সাল পর্যন্ত, 1959 সাল থেকে 1964 সাল পর্যন্ত উনি ছিলেন পাকিস্তানের সামরিক গোয়েন্দা বিভাগে, সামরিক গোয়েন্দা বিভাগে। আচ্ছা, এখানে একটু নিবেন। তো দেখা যাচ্ছে 1959 সাল থেকে 1964 সাল পর্যন্ত উনি পাকিস্তান সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা শাখায় কাজ করেন। উনি ছিলেন এস এসএসজি কমান্ডো। এবং 1965 সালে পাক ভারত যে যুদ্ধ ছিল, সেখানে উনি খেমকারান সেক্টরে অধিনায়ক হিসেবে যুদ্ধ করেন। খেমকারান সেক্টর অধিনায়ক হিসেবে যুদ্ধ করেন, এবং যুদ্ধে কৃতিত্বপূর্ণ সাফল্য লাভের জন্য বা বীরত্বসূচক দুটি অ্যাওয়ার্ড বা পদক লাভ করেন। ওই পদক দুটি আমরা একটু জানি। একটি হচ্ছে হিলালি জুরাত, হিলাল ই জুরাত, এই পদক লাভ করেন। এবং তামঘাই জুরাত, তামঘাই জুরাত, এই পদক লাভ করেন। এরপর যদি দেখি, 1966-এ উনি পাকিস্তান মিলিটারি একাডেমির ইনস্ট্রাক্টর হিসাবে, পাকিস্তান মিলিটারি একাডেমির ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করেন। এবং 1970 সালে উনি চট্টগ্রামে অবস্থিত যে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সেটার সেকেন্ড ইন কমান্ড পদের দায়িত্ব লাভ করেন 1970 সালে, ঠিক আমাদের স্বাধীনতা যুদ্ধের আগে আগে উনি চট্টগ্রাম অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসেবে যোগ দেন। এটা ছিল ওনার আহ কর্মজীবন। এরপর যদি দেখি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং অবদান, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও অবদান।
তাহলে শুরুতেই যেটা আসে যে অপারেশন সার্চলাইট যখন শুরু হয় তখন জিয়াউর রহমান তৎক্ষণাৎ তার যে বাহিনী সেটা নিয়ে তৎক্ষণাৎ বিদ্রোহ করে তার অধীনস্থ সৈন্যদের নিয়ে চট্টগ্রাম শহরে অবস্থান নেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অবদান সেটি হচ্ছে 27 মার্চ উনি কি করেন, তৎকালীন যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র রয়েছে সেই বেতার কেন্দ্রের কর্মীদের সহায়তায় চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। এরপর মহান স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালে উনি যখন সেক্টরগুলো করা হলো এপ্রিল থেকে জুন পর্যন্ত উনি ছিলেন 1 নম্বর সেক্টরে, 1 নম্বর সেক্টরে, এবং জুন থেকে আগস্ট পর্যন্ত উনি ছিলেন 11 নম্বর সেক্টরের কমান্ডার। এবং মুক্তিযুদ্ধে মহান মুক্তিযুদ্ধে তিনটা বিশেষ ফোর্স তৈরি হয়েছিল, তার মধ্যে একটি ফোর্স ছিল হচ্ছে জেট ফোর্স। জেট ফোর্সের অধিনায়ক বা কমান্ডার। আর অন্য দুইটি ফোর্স ছিল হচ্ছে খালেদ মোশাররফের একটা কে ফোর্স, আর একটা ছিল কে এম শফিউল্লাহর এস ফোর্স। এই তিনটা বিশেষ ফোর্স ছিল মহান মুক্তিযুদ্ধে। এরপর যদি আমরা দেখি 1975-এর 25 আগস্ট উনি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ নিযুক্ত হন। চিফ অফ আর্মি স্টাফ নিযুক্ত হন। এরপর বিএনপি গঠনে উনি বিএনপি গঠন করেছিলেন। তার আগে যেটা ছিল যে জাগদল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল। 1978 সালে নির্বাচন, তারপর কি জাগদল গঠন, এবং বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। তো আহ, উনি যখন রাষ্ট্রপতি নির্বাচিত হন 1978 সালের 3 জুন রাষ্ট্রপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন। এরপর উনি যেটা করেন 1978 সালে 28 আগস্ট জাগদল বিলুপ্ত করেন। জাগদল বিলুপ্ত করেন এবং 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর উনি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠা করেন। এবং 1981 সালে 30 মে তৎকালীন সেনাবাহিনীর অভ্যুত্থানে তাকে অ্যাসাসিনেটেড করা হয়। সেনাবাহিনীর হাতে নিহত হন। তো ওনার স্থল হচ্ছে সমাধি হচ্ছে ঢাকার শেরেবাংলা নগরে, যেটা কিনা ওই যে জিয়া উদ্যান বলা হয়।
ঢাকা শেরে বাংলা নগরে। তো এই ছিল জিয়াউর রহমানকে নিয়ে। এরপর যদি আমরা দেখি আব্দুল হামিদ খান ভাসানী, ওনার জন্ম হচ্ছে 1880 সাল থেকে, ওনার মৃত্যু হচ্ছে 1976 সালে। জন্ম ছিল সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে। জন্ম হচ্ছে সিরাজগঞ্জ। এবং ওনার উপাধি হচ্ছে মাওলানা ভাসানী। ওনার আসল নাম হচ্ছে আব্দুল হামিদ খান, উপাধি হচ্ছে মাওলানা ভাসানী। উনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগের, যেটা কিনা 23 মার্চ 1949 সালে, এবং ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি বা যেটাকে সংক্ষেপে ন্যাপ বলা হয়, এটা প্রতিষ্ঠা করেন উনি 1957 সালে। ওনার আর একটা পরিচিতি আছে, উনি হচ্ছে মজলুম জননেতা নামে পরিচিত। তার রাজনৈতিক জীবনে একটা আন্দোলন ছিল হচ্ছে স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনে উনি যুক্ত ছিলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আসলে, এবং মুসলিম লীগের রাজনীতি শুরু করেন। পরবর্তীতে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন, ভাষা আন্দোলনে অবদান রাখেন। এগুলো ছিল তার ইয়ে। তো উনি আসলে একটা ছিল সর্বদলীয় যে ভাষা আন্দোলনের সময়, যেটা ছিল 1952 সালের 31 জানুয়ারি। 31 জানুয়ারি উনি যেটা করেছিলেন, যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, যেটা 40 সদস্য বিশিষ্ট, সেটার মাওলানা ভাসানী ছিলেন এটার প্রধান। অর্থাৎ তখন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা ছিল হচ্ছে 40 সদস্য বিশিষ্ট। এর প্রধান ছিলেন। এরপর বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 70 সালের সাধারণ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আন্তর্জাতিক রাজনীতিতেও উনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওনার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাংলাদেশের রাজনীতিতে, সেটি হচ্ছে ফারাক্কা বাঁধ নির্মাণের বিরুদ্ধে যে লং মার্চ হয়েছিল, ফারাক্কা লং মার্চ নামে পরিচিত, 1976 সালের 16 মে। এই ফারাক্কা লং মার্চ আন্দোলনে উনি বিশাল ভূমিকা পালন করেছিলেন। এরপর যদি দেখি শেরে বাংলা একে ফজলুল হক, উনি 1800, আচ্ছা এখানে লিখি, উনি 1873 সালে জন্মগ্রহণ করেন, এবং ওনার মৃত্যু সালটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। যাই হোক, এটা একটু দেখে নেবেন। 1873 সালে উনি বরিশালে জন্মগ্রহণ করেন। ওনার জন্ম ছিল হচ্ছে বরিশালে জন্মগ্রহণ। ওনার জীবনের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো একটু যদি দেখি, 1924 সালে উনি অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1936 সালে উনি একটা রাজনৈতিক দল গঠন করেন, সেটি হচ্ছে কৃষক প্রজা পার্টি নামে পরিচিত ছিল। কৃষক প্রজা পার্টি। এবং
উনি 1935 সালে কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। কলকাতা কর্পোরেশনের নির্বাচিত হন 1937 সালে উনি অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী। এছাড়াও 1954 সালে উনি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন 1955 সালে এবং গভর্নর ছিলেন 1956 থেকে 1958 সালে। তাহলে 1954 সালে উনি ছিলেন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী। 1956 থেকে 1958 সাল পর্যন্ত উনি ছিলেন গভর্নর পূর্ব পাকিস্তানের। সো এইগুলো ছিল ওনার কেরিয়ার, রাজনৈতিক কেরিয়ার। এরপর যদি আমরা দেখি ওনার গুরুত্বপূর্ণ যে অবদানগুলো, সেগুলোর মধ্যে একটা ছিল হচ্ছে উনি যেটা করেছিলেন যে ঋণ সালিসি আইন তৈরি করেছিলেন। ঋণ সালিসি আইন, ঋণ সালিসি আইন যেগুলোর জন্য উনি আসলে খুবই বিখ্যাত ছিলেন। প্রজাস্বত্ব আইন এবং মহাজনী প্রথা বাতিল আইন প্রবর্তন করেন। প্রজাস্বত্ব আইন ও মহাজনী প্রথা বাতিল আইন করেন। এই দুইটার ফলে যেটা হয়েছিল 1938 সালে ফ্লাউড কমিশন গঠন হয়। ফ্লাউড কমিশন গঠন হয়। এই কমিশন যেটা করেছিল যে জমিদারি প্রথা উচ্ছেদের পদক্ষেপ গ্রহণ করে। জমিদারি প্রথা উচ্ছেদের পদক্ষেপ গ্রহণ করে। এরপর উনি বিখ্যাত যেটা লাহোর প্রস্তাব উত্থাপন করেন পাকিস্তানের লাহোরে। লাহোর প্রস্তাব, এটার তারিখটা মনে রাখা খুব জরুরি, 1940 সালের 23 মার্চ। এবং তার লাহোর প্রস্তাবের ভিত্তিতেই কি হয় যে পাকিস্তানে, সরি, তৎকালীন যে ব্রিটিশ ভারত, সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল সমূহ নিয়ে একাধিক রাষ্ট্র গঠনের প্রস্তাব ছিল। তাহলে লাহোর প্রস্তাবের মূল বিষয়বস্তু ছিল যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল সমূহ নিয়ে একাধিক রাষ্ট্র গঠনের প্রস্তাব ছিল। ওনার একটা গ্রন্থ রয়েছে, এই গ্রন্থটা হচ্ছে বেঙ্গল টুডে। ওটা হচ্ছে 1944 সালে উনি এই গ্রন্থটা রচনা করেন। এরপর যদি বলি, গণতন্ত্রের মানসপুত্র হিসেবে খ্যাত হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ওনাকে বলা হচ্ছে গণতন্ত্রের মানসপুত্র। উনি জন্মগ্রহণ করেন হচ্ছে 1892 সালে ভারতের বর্তমান যে পশ্চিমবঙ্গ রয়েছে সেটার মেদিনীপুরে। এবং তার পিতা জাহিদ সোহরাওয়ার্দী ছিলেন কলকাতা হাইকোর্টের একজন খ্যাতনামা বিচারক।
যাই হোক, এরপর যেটা আমরা তার বিষয় থেকে পড়বো সেটা হচ্ছে উনি ছিলেন কলকাতার ডেপুটি মেয়র। তারপর ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বলা হয়, এবং উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1963 সালে উনি লেবাননের বৈরুতে মৃত্যুবরণ করেন। বৈরুতে মৃত্যুবরণ করেন। এরপর যদি দেখি আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, উনি বাংলাদেশের স্বাধীনতার অন্যতম প্রধান সৈনিক ছিলেন। উনি যেটা উনি হচ্ছে গাজীপুরে জন্মগ্রহণ করেন 1925 সালে। ওনার আসলে আমরা মহান মুক্তিযুদ্ধের সময় যে ওনার অবদান সেটাই আর কি দেখবো। উনি যেটা করেন 1971 সালে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর যদি দেখি যে ওনাকে আসলে কবে মারা হয়, 1975 সালের 3 নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় তাজউদ্দিন আহমেদকে বন্দি অবস্থায় ওনাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে মারা হয়। আচ্ছা, ওনার আর একটা অবদান যদি বলি, 1966 সালে উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর যদি দেখি জাতীয় যে চার নেতা, তার মধ্যে সৈয়দ নজরুল ইসলাম, উনি ওনার কিশোরগঞ্জে কিশোরগঞ্জ উনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ও স্বাধীন বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ছিলেন। ওনাকেও আসলে 1975 সালের 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওনাকেও মেরে ফেলে। ক্যাপ্টেন এম মনসুর আলী, উনি ছিলেন সিরাজগঞ্জ জেলার বাসিন্দা, সিরাজগঞ্জে জন্ম। উনি যেটা করেছিলেন যে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উনি আসলে আরো অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। উনি 1975 সালে 3 নভেম্বর ওনাকে মারা হয়। এইচ এম কামরুজ্জামান, ওনার সম্পর্কে যেটা বলবো, আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান।
উনি যেটা করেন যে উনি বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। একটু জানলেই হবে। এরপর যদি দেখি, অমর্ত্য সেন। অমর্ত্য সেন ভারতের পশ্চিমবঙ্গে জন্ম লাভ করে, যদিও উনি বাঙালি, বাট বাঙালি অর্থনীতিবিদ। বাঙালি অর্থনীতিবিদ। উনি আসলে যেটা করেছিলেন যে এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে অর্থনীতিতে নোবেল পান। অর্থনীতিতে নোবেল পান হচ্ছে 1998 সালে। এবং উনি একটা সূচকের ধারণা দেন, সেটি হচ্ছে মানব উন্নয়ন সূচক। এই সূচকের ধারণা দেন এবং ওনার গবেষণার বিষয় ছিল, ওনার গবেষণা ছিল মূলত দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, তারপর জনকল্যাণ অর্থনীতি। এই বিষয়গুলো নিয়ে উনি দীর্ঘদিন গবেষণা করেন এবং এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে 1998 সালে উনি অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। এবং ওনার বিখ্যাত যে গ্রন্থ, বিখ্যাত গ্রন্থসমূহ ছিল হলো পোভার্টি অ্যান্ড ফ্যামিনস। পোভার্টি অ্যান্ড ফ্যামাইন্স। তারপর তার একটা উক্তি আছে, সরি, তাকে অর্থনীতির মাদার তেরেসা বলা হয়, কারণ উনি গরিব মানুষের মানব উন্নয়ন কিভাবে করা যায় বা একটা বৃহত্তর দুর্ভিক্ষ পীড়িত বা পভার্টি বা গরিব মানুষের অর্থনীতি কিভাবে উন্নয়ন করা যায়, তাদের জনকল্যাণে কিভাবে অর্থনীতিকে কাজে লাগানো যায়, এই জন্য ওনাকে অর্থনীতির মাদার তেরেসা বলা হয়। তার যে আত্মজীবনী, আত্মজীবনী, এটার নাম হচ্ছে হোম ইন দা ওয়ার্ল্ড, এ মেমোয়ার। এরপর বিশিষ্ট ব্যক্তির মধ্যে রয়েছে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। উনি মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। মুন্সিগঞ্জ। ওনার যে অবদানগুলো সেগুলো একটু দেখি। এটা হচ্ছে উদ্ভিদের প্রাণের অস্তিত্ব নিয়ে গবেষণা করেন, অর্থাৎ উদ্ভিদের যে প্রাণ আছে এই বিষয়ে ওনার গবেষণা ছিল। তার আগে কিন্তু মানুষ জানতো না যে উদ্ভিদের প্রাণ আছে কিনা। এছাড়াও বেতার যন্ত্র আবিষ্কারে ওনার অবদান রয়েছে। তো উনি যেটা আবিষ্কৃত বেতার যন্ত্র আবিষ্কার করেছিলেন, এর নাম হচ্ছে ক্রিস্টাল রিসিভার। ওনার আবিষ্কৃত যন্ত্রটার নাম ছিল হচ্ছে ক্রিস্টাল রিসিভার। ওকে, তার রচিত বিজ্ঞান সম্বলিত যে আহ, প্রবন্ধাবলী সংকলন রয়েছে, এটির নাম হচ্ছে অব্যক্ত। তার রচিত
বিজ্ঞান প্রবন্ধাবলীর সংকলন। এখন আমরা দেখব বিশিষ্ট ব্যক্তির মধ্যে ডক্টর কুদরতি ক্ষুদা আসলে ওনার জন্ম 1900 সালে পশ্চিমবঙ্গের বীরভূম বীরভূম জেলায়। উনি 18টি আবিষ্কারের পেটেন্ট রয়েছে ওনার নামে বিজ্ঞানী হিসেবে। 18টি আবিষ্কারের পেটেন্ট রয়েছে ওনার নামে। তার মধ্যে হচ্ছে 9টি পাট সংক্রান্ত। তো ওনার বিখ্যাত কিছু আবিষ্কার ছিল হচ্ছে পাট ও পাটকাঠি থেকে রেয়ন ও কাগজ আবিষ্কার। তারপর রয়েছে রস ও গুড় থেকে মল্ট ও ভিনেগার আবিষ্কার। এবং স্বাধীন বাংলাদেশের প্রথম যে শিক্ষা কমিশন, এটার নেতৃত্ব দেন উনি। স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ডক্টর কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন, এটার নেতৃত্ব দেন উনি, যেটি কিনা 1972 সালের 26 জুলাই গঠিত। এই ছিল ওনার অবদান। এরপর যদি দেখি ডক্টর ফেরদৌসী কাদরী, উনি ছিলেন মূলত প্রতিষেধক বিদ্যা এবং সংক্রামক রোগ গবেষণাকারী বিজ্ঞানী। উনি ছিলেন উনি হচ্ছেন সংক্রামক রোগ গবেষণাকারী ও প্রতিষেধক বিদ্যায় বিজ্ঞানী। উনি আসলে 25 বছর ধরে ঢাকার মহাখালীতে অবস্থিত আইসিডিডিআরবি তে কলেরা রোগের টিকা উন্নয়নে কাজ করে বা ভ্যাকসিন উন্নয়নে কাজ করে। উন্নয়নে কাজ করেন। উনি 2020 সালে একটা অ্যাওয়ার্ড পান, সেটা হচ্ছে লরিয়াল ইউনেস্কো উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড। 2020 সালে অ্যাওয়ার্ড পান হচ্ছে লরিয়াল ইউনেস্কো উইমেন ইন সায়েন্স, এই অ্যাওয়ার্ডে ভূষিত হন। এবং 2021 সালে উনি ফিলিপাইনের খুব প্রেস্টিজিয়াস র্যামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন। ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। এবং 2021 সালে সিঙ্গাপুর ভিত্তিক বিজ্ঞান সাময়িকীতে এশিয়ার শ্রেষ্ঠ 100 বিজ্ঞানীর তালিকায় অন্তর্ভুক্ত হন 2021 সালে। সিঙ্গাপুর ভিত্তিক ম্যাগাজিন অনুযায়ী এশিয়ার
শ্রেষ্ঠ 100 বিজ্ঞানীর তালিকায় অবস্থান লাভ করেন। তো এই ছিল ডক্টর ফেরদৌসী কাদরীর অবদান। এরপর যদি দেখি বাংলা একাডেমি বাংলাদেশের, এরপর আমরা দেখবো হচ্ছে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের প্রতিষ্ঠান এবং স্থাপনা সমূহ রয়েছে সেগুলোর ব্যাখ্যা বা সেগুলো সম্পর্কে ইনফরমেশন। শুরুতেই বাংলা একাডেমি, এটি 1955 সালের 3 ডিসেম্বর, খুবই গুরুত্বপূর্ণ, এটার প্রতিষ্ঠার তারিখ এবং সাল। ভাষা আন্দোলনের ফলে সৃষ্টি হয় 1955 সালের 3 ডিসেম্বর। এটার পূর্ব নাম ছিল, এটা যে জায়গায় আসলে বাংলা একাডেমিটা, এটার পূর্ব নাম ছিল বর্ধমান হাউস, যেটা কিনা 1906 সালে প্রতিষ্ঠিত। প্রথম সভাপতি ছিলেন মাওলানা মোহাম্মদ আকরম খাঁ। প্রথম মহাপরিচালক ছিলেন ডক্টর মজহারুল ইসলাম। বর্তমান সভাপতি হচ্ছে আবুল কাশেম ফজলুল হক এবং বর্তমান মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজম। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। তিনি বাংলা একাডেমির 19তম মহাপরিচালক। বাংলা একাডেমিতে টোটাল বিভাগ রয়েছে 8টি। এরপর যদি দেখি শিল্পকলা একাডেমি, এটার প্রতিষ্ঠা 1974 সালে, সেগুনবাগিচা, ঢাকা অবস্থিত। এবং 1975 সালে শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রথম জাতীয় চারুকলা প্রদর্শনীর যাত্রা শুরু হয়। এরপর বার্ড, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, যেটা 1959 সালে 27 মে প্রতিষ্ঠা হয় কুমিল্লার কোটবাড়িতে। প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন ডক্টর আক্তার হামিদ খান। প্রধান কর্মকর্তা হচ্ছে মহাপরিচালক। পৃষ্ঠপোষক হচ্ছে বাংলাদেশ সরকার। পুলিশ একাডেমি, যেটা রাজশাহীর সারদা অবস্থিত, 1912 সালে প্রতিষ্ঠা এবং এটি উপমহাদেশের শ্রেষ্ঠ পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র। ব্রিটিশ সরকার কর্তৃক একাডেমিটি প্রতিষ্ঠিত হয়। প্রথম অধ্যক্ষ ছিলেন মেজর এইচ চ্যামনি। এরপর বিখ্যাত যে প্রত্নতাত্ত্বিক স্থানগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই আসে হচ্ছে পুন্ড্রনগর। এটি পুন্ড্রনগর হচ্ছে মহাস্থানগড়ে অবস্থিত, বগুড়ার মহাস্থানগড়ে। এটার আবিষ্কারকটা আগে দেখি। আবিষ্কারক ছিলেন হচ্ছে, মূলত এটা 1808 সালে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন এটি আবিষ্কার করেন। 1808 সালে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন এটি আবিষ্কার করেন এবং প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার ক্যানিংহাম একে প্রাচীন জনপদ পুণ্ড্রের রাজধানী হিসেবে চিহ্নিত করেন। তার মানে আরেকজন প্রত্নতত্ত্ববিদ ছিলেন আলেকজান্ডার, বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ক্যানিংহাম এটিকে প্রাচীন জনপদ যে পুণ্ড্রনগরী ছিল, প্রাচীন জনপদ পুণ্ড্রনগরীর রাজধানী হিসেবে চিহ্নিত করেন। তো বর্তমানে অবস্থান আসলে বগুড়ার মহাস্থান করে, এটা হচ্ছে বর্তমানে বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। এটার ঐতিহ্যগত অবস্থান যদি বলি, আচ্ছা, এটার আর একটা অ্যাচিভমেন্ট আছে। 2017 সালে এটা মহাস্থানগড়কে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। এখানে যদি ঐতিহ্য বলি, এখানে ঐতিহ্যগত কি কি উপাদান রয়েছে তার মধ্যে একটা তো অবশ্যই যে পুন্ড্র বাংলার প্রাচীনতম সমৃদ্ধ যে জনপদ ছিল, সেটা রাজধানী ছিল।
পুন্ড্র শব্দের অর্থ আসলে ইক্ষু বা আখ। তাহলে পুন্ড্র শব্দের অর্থ হচ্ছে ইক্ষু বা আখ, সুগার কেন যেটা। এখানে ঐতিহ্যগত যে ইয়েটা ছিল তার আগে একটু বলি যে করতোয়া নদীর পাশে অবস্থিত। এখানে রয়েছে বেহুলার বাসর ঘর, বেহুলার বাসর ঘর। তারপর এখানে ব্রাহ্মী লিপিও পাওয়া যায়। ব্রাহ্মী লিপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শিলালিপি। এরপর যদি দেখি পাহাড়পুর বৌদ্ধ বিহার, এটা বর্তমান অবস্থান হচ্ছে নওগাঁ জেলার বদলগাছী থানায়। নওগাঁ জেলার বদলগাছী থানায় অবস্থিত। এটা আসলে অষ্টম শতকের শেষ দিকে বা নবম শতকের শুরুতে শ্রী ধর্মপাল এটা নির্মাণ করেন। তাহলে শ্রী পাল বংশের রাজা শ্রী ধর্মপাল অষ্টম শতকের শেষে বা নবম শতকের শুরুতে নির্মাণ করেন। এটার আরেকটা নাম আছে, অপর নাম হচ্ছে সোমপুর বিহার। সোমপুর বিহার। আলেকজান্ডার ক্যানিংহামই 1879 সালে এটি আবিষ্কার করেন। এবং এটার প্রথম খনন কাজ করেন হচ্ছে রাখাল দাস। রাখাল দাস গঙ্গোপাধ্যায় প্রথম খনন কাজ সম্পাদন করেন। এরপর এখানে যদি বলি এটা হচ্ছে পাল যুগের বৌদ্ধ সভ্যতার নিদর্শন পাওয়া যায় আসলে এখানে এই পাহাড়পুরে। পাল যুগের বৌদ্ধ সভ্যতার নিদর্শন পাওয়া যায়। এরপর এটাকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয় 1986 সালে। ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এরপর যদি দেখি ষাট গম্বুজ মসজিদ, এটা সংক্ষিপ্ত জানি আমরা, সেটা হচ্ছে বাগেরহাট জেলায় অবস্থিত। এটার নির্মাণ সাল হচ্ছে আপনার 1435 সাল থেকে, সরি এটুকু আবার একটু লিখতে হবে, এটার নির্মাণ সালটা 1435 থেকে 1459 সাল। এই এই সময়ে মুসলিম ধর্মপ্রচারক খান জাহান আলী এটা নির্মাণ করেন। খান জাহান আলী। এটার নাম আসলে ষাট গম্বুজ মসজিদ হলেও এটার গম্বুজ সংখ্যা হচ্ছে 81টি। এটিও ইউনেস্কোর একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটাও, এটা আর লিখলাম না। এরপর দেখেন ঢাকেশ্বরী মন্দির, এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন পলাশীর মোড়ে আসলে এটা অবস্থিত। এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং জাতীয় মন্দির হিসেবে পরিচিত।
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও জাতীয় মন্দির হিসেবে পরিচিত। এরপর যদি দেখি, স্থাপনার মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ। এটা 1972 সালের 16ই ডিসেম্বর শেখ মুজিবুর রহমান এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এবং 1978 সালে 57টি নকশার মধ্যে এটার যিনি নকশাকার সৈয়দ মাইনুল হোসেন, তার নকশাটি নির্বাচিত হয়। সৈয়দ মইনুল হোসেন, সরি, মাইনুল হোসেন, সৈয়দ মাইনুল হোসেনের যে নকশাটি সেটি আসলে নির্বাচিত করা হয়। এটার উচ্চতাটা একটু জানা জরুরি। উচ্চতা হচ্ছে 150 ফুট বা 46 মিটার। এখানে 7 জোড়া দেয়াল বা ফলক রয়েছে। এটা আসলে 7 জোড়া দেয়াল বা ফলক রয়েছে, যেটি কিনা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের 7টি ঘটনা বা পর্যায়কে বোঝায়। এগুলো আমরা জানি: 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 1962 এর শিক্ষা আন্দোলন, 1966 এর 6 দফা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। এই 7টি পর্যায়কে এই 7টি ফলক বা 7 জোড়া দেওয়ালের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবং এখানে অজ্ঞাতনামা শহীদদের গণসমাধি রয়েছে। এখানে রয়েছে 10টি গণসমাধি রয়েছে। এরপর যদি দেখি কেন্দ্রীয় শহীদ মিনার, এটা আসলে ভাষা আন্দোলনে আহ, নিহত শহীদদের স্মরণে নির্মিত একটা স্মৃতিসৌধ আসলে। এটার অবস্থান হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অবস্থিত। এটার প্রথম ডিজাইনার ছিলেন বদরুল আলম। কেন্দ্রীয় শহীদ মিনারের হিস্ট্রিটা আসলে লম্বা। প্রথম এটা নির্মাণ করা হয়, প্রথম নির্মাণ হয় 1952 সালের 21শে ফেব্রুয়ারি, যখন ছাত্রদের বুকে গুলি হলো। তারপর 1952 সালের 23 ফেব্রুয়ারি প্রথম শহীদ মিনারটি নির্মাণ করা হয়। এবং 24 তারিখে, আসলে 24 ফেব্রুয়ারিতে এটা উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা। শহীদ শফিউরের পিতা। বাট 26 ফেব্রুয়ারি তখন পুলিশ এবং সেনাবাহিনী মিলে শহীদ মিনারটি ভেঙে ফেলে। পুলিশ ও সেনাবাহিনী। তো বর্তমান যে শহীদ মিনারের যে রূপটি, এটি আসলে সর্বশেষ 1900, আচ্ছা, এরপর 1963 সালে পুনর্নির্মাণ করা হয়। এবং বর্তমান যে শহীদ মিনার, বর্তমান জাতীয় যে
শহীদ মিনার। এটির আয়তন হচ্ছে 1500 বর্গ ফিট বা 140 বর্গমিটার, এবং এটার উচ্চতা হচ্ছে 46 ফিট বা 14 মিটার। এরপর আমরা বিভিন্ন আহ, বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেয় বিভিন্ন পুরস্কারের কথা জানবো। প্রথমে আসি, বাংলাদেশের সর্বোচ্চ সম্মানজনক রাষ্ট্রীয় পদক হচ্ছে স্বাধীনতা পুরস্কার। সর্বোচ্চ সম্মানজনক রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার। এটা প্রবর্তন করা হয়, এই সালটা মনে রাখা জরুরি, প্রবর্তন করা হয় হচ্ছে 1977 সালে। এবং এইটার পদক হিসেবে যেগুলো দেওয়া হয় সেটা একটু জানি। সেটা হচ্ছে 18 ক্যারেট স্বর্ণের 50 গ্রাম দ্বারা নির্মিত পদক, 5 লক্ষ টাকা, এবং সম্মাননাপত্র, সম্মাননাপত্র। এরপর যদি দেখি 2025 সালে স্বাধীনতা পুরস্কার কারা লাভ করেছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও প্রযুক্তিতে মহাবিশ্বের যে উদ্ভব এবং পরিণতি নিয়ে যে মৌলিক গবেষণা, সেটার জন্য বিখ্যাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল নজরুল ইসলাম, মরণোত্তর, কারণ উনি এর আগেই মারা গিয়েছিলেন। এরপর সাহিত্যে আল মাহমুদ, মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তারপর সংস্কৃতিতে নভেরা আহমেদ, উনি কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার ছিলেন। তারপর সমাজসেবায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, উনি 1972 সালে ব্র্যাক প্রতিষ্ঠা করেন। এরপর মুক্তিযুদ্ধ সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান, পপ সম্রাট যিনি ছিলেন, এবং উনি মুক্তিযুদ্ধে গেরিলা অভিযান অপারেশন তিতাসের নেতৃত্ব দেন। শিক্ষা ও গবেষণায় খুব নামকরা গবেষক বদরুদ্দিন মোহাম্মদ ওমর, যিনি কিনা বদরুদ্দিন ওমর নামে পরিচিত। উনি ভাষা আন্দোলন এবং জাতীয় ইতিহাস নিয়ে মৌলিক এবং গবেষণাধর্মী রচনা করেন। এরপর প্রতিবাদী তরুণ ক্ষেত্রে আবরার ফাহাদ, যিনি কিনা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, এই হিসেবে জাতীয় স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এরপর হচ্ছে 21শে পদক 2025, 14 জন বিশিষ্ট নাগরিককে এবং একটি প্রতিষ্ঠানকে 21শে পদক দেওয়া হয়। 1976 সালে এই 21শে পদক প্রবর্তন করা হয়। এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, এবং যা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদান করা হয়। এটি 11টি বিভাগে প্রদান করা হয়। তো এইবার যারা যা 21শে পদক পেয়েছেন তাদের নাম যদি বলি, তাহলে গুরুত্বপূর্ণ হিসেবে সাংবাদিক ও মানবাধিকার ক্ষেত্রে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, উনি পান 21শে পদক। এরপর যদি দেখি সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম। তারপর যদি দেখি যে ভাষা ও সাহিত্য, এটাতে কবি হেলাল হাফিজ, যে জলে আগুন জ্বলে, ওনার কাব্যগ্রন্থ। ভাষা ও সাহিত্যে আরেকজন বিখ্যাত সাহিত্যিক শহীদুল জহির, উম, উনি মরণোত্তর 21শে পদক লাভ করেন। এরপর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ক্রীড়াতে, এটি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ক্রীড়া ক্ষেত্রে প্রতিষ্ঠান হিসেবে 21শে পদক লাভ করেন। এরপর যদি দেখি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, যেটি 1960 সালে প্রবর্তিত হয়। এটা সাহিত্য বাৎসরিক সাহিত্য খাতে পুরস্কার হিসেবে
প্রদান করা হয়। বাংলা সাহিত্য একাডেমি সাহিত্য পুরস্কার 2024 প্রদান করা হয় 7 ক্যাটাগরিতে 7 জনকে। কবিতায় মাসুদ খান। গুরুত্বপূর্ণ হচ্ছে প্রবন্ধ বা গ্রন্থ, এখানে সলিমুল্লাহ খানকে এই পুরস্কার দেওয়া হয়। এরপর ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ, এটা একটু দেখতে হবে। এরপর ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বা জাতীয় ক্রীড়া পরিষদ, এটি 1972 সালে গঠিত। শুরুতে এর নাম ছিল জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড। এটা জাস্ট 1972 সালে প্রতিষ্ঠিত, এটা মনে রাখলেই হবে। এটি বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, এটি একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। 30 জন ফুটবল, 60 জন হকি খেলোয়াড় নিয়ে এটা 1986 সালে প্রথম যাত্রা শুরু করে। ঢাকার অদূরে সাভারে এটার প্রথম প্রতিষ্ঠা লাভ করে বিকেএসপি। এরপর এর আঞ্চলিক কিছু কেন্দ্র হয় চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট এবং দিনাজপুরে। এরপর যদি দেখি বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেটা এটি 1972 সালে 15 জুলাই প্রতিষ্ঠিত। 1974 সালে এটি এশিয়ান ফুটবল কাউন্সিল বা এএফসি সদস্য লাভ করে এবং 1976 সালে এটি ফিফার সদস্য লাভ করে। বর্তমান সভাপতি হচ্ছে তাবিথ আউয়াল। বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দল, এখানে মনে রাখার মতো বিষয় হচ্ছে স্বাধীন বাংলাদেশের যে স্বাধীনতোত্তর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। বাংলাদেশ জাতীয় ফুটবল দল 2003 সালে পঞ্চম সাফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হন। এশিয়ান কাপ ফুটবল বাছাই, এখানে এটা বাছাই হবে। বাংলাদেশ ভারতকে 1-0 গোলে হারিয়ে। আচ্ছা, এরপর যদি দেখি বাংলাদেশের মহিলা জাতীয় ফুটবল দল, এগুলো একটু দেখে নিবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা 1972 সালে প্রতিষ্ঠিত। আচ্ছা, মহিলা জাতীয় ফুটবল দলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে নারী সাব চ্যাম্পিয়নশিপ 2022 সালে এটা চ্যাম্পিয়ন হয় এবং দ্বিতীয়বারের মতো 2024 সালে চ্যাম্পিয়ন হয়। বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা 1972 সালে প্রতিষ্ঠিত। বর্তমান সভাপতি হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। এরপর যদি দেখি বাংলাদেশের খেলাধুলা সম্পর্কিত অন্যান্য যে বিষয়গুলো, আইসিসি সদস্যপদ লাভ করে 1997 সালে, আইসিসি চ্যাম্পিয়নশিপ বিজয়ী হয় এবং এরপর বিশ্ব ক্রিকেট সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্যপদ লাভ করে। বাংলাদেশের টেস্টে ডাবল সেঞ্চুরিয়ানগণ হচ্ছে প্রথম মুশফিকুর রহিম, দ্বিতীয় তামিম ইকবাল, তৃতীয় হচ্ছে সাকিব আল হাসান। আচ্ছা, টেস্ট খেলার মর্যাদা লাভ করে 2000 সালের 26শে জুন, দশম দেশ হিসেবে, এবং প্রথম টেস্ট খেলে ভারতের বিপক্ষে। ওয়ানডে মর্যাদা লাভ করে 1997 সালে। প্রথম ওয়ানডে ম্যাচ ছিল হচ্ছে 1986 সালের 31 মার্চ শ্রীলঙ্কা অনুষ্ঠিত এশিয়া কাপে প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে প্রথম ওয়ানডে খেলে। আইসিসি ট্রফি 1976 সালের আইসিসি এর সহযোগী সদস্যপদ লাভ করে যখন, উম, তখন আসলে আইসিসির এই ট্রফিতে অংশগ্রহণ করে 1979 সালে। এবং 1999 সালে প্রথম বাংলাদেশ বিশ্বকাপে, আইসিসি ওয়ার্ল্ড কাপে অভিষেক ঘটে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সপ্তম বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলে। টি-20 অভিষেক হচ্ছে 2006 সালে, এগুলো একটু দেখতে হবে। বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দল অভিষেক ঘটে 2007 সালে থাইল্যান্ডের বিপক্ষে। এরপর যদি বলি ওয়ানডে স্ট্যাটাস হচ্ছে 2011 সালে, টেস্ট স্ট্যাটাস হচ্ছে 2021 সালে, এটা গুরুত্বপূর্ণ। প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান হচ্ছে ফারজানা হক পিঙ্কি। এবং এশিয়া কাপ শিরোপা লাভ করে 2018 সালে বাংলাদেশ নারী বা মহিলা ক্রিকেট দল। এরপর বাংলাদেশের বিভিন্ন সংবাদ সংস্থার কথা বা সংবাদপত্রের কথা জানবো। বাংলাদেশের বিভিন্ন নিউজ এজেন্সি রয়েছে, সংবাদ সংস্থা, এগুলো হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউএনবি, ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ, তারপর হচ্ছে বাংলাদেশ নিউজ সার্ভিস, বাংলাদেশ নিউজ এজেন্সি, তারপর প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ, এগুলো একটু। আর সামরিক একটা, অর্থাৎ আর্মির একটা সংবাদ সংস্থা রয়েছে, সেটি হচ্ছে আইএসপিআর, বর্তমানে এটি খুব পরিচিত, কারণ আর্মি যে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের মাধ্যমে তাদের বিভিন্ন নিউজ পাবলিশ করে। এরপর যদি দেখি বাংলাদেশ বেতার, এটি আসলে
এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে পরিচিত ছিল। এবং 1971 সালের 6 ডিসেম্বর এটার নাম দেওয়া হয় বাংলাদেশ বেতার। বাংলাদেশ বেতার হিসেবে নামকরণ করা হয়। এবং 1975 সাল থেকে 1996 সাল পর্যন্ত এটার নাম ছিল হচ্ছে রেডিও বাংলাদেশ। রেডিও বাংলাদেশ। বাংলাদেশ বেতার কেন্দ্রের প্রথম প্রচারিত নাটক ছিল, প্রথম প্রচারিত নাটক ছিল হচ্ছে বুদ্ধদেব বসুর কাঠঠোকরা। বুদ্ধদেব বসুর কাঠঠোকরা। এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এটার অবস্থান ছিল হচ্ছে চট্টগ্রামের কালুরঘাটে। চট্টগ্রাম কালুরঘাট। এরপর যদি বলি বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া, সরকারি টেলিভিশন বর্তমানে 4টি, না আসলে 5টি হবে। এটা 5টি হবে কারণ বিটিভি নিউজ নামে আরেকটি চ্যানেলের আবির্ভাব ঘটেছে। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন হচ্ছে 45টি। এরপর সরকারি বেতার হচ্ছে 14টি। বাংলাদেশ বেতার প্রতিষ্ঠা হয় 1939 সালে, রাষ্ট্রীয়করণ করা হয় 1972 সালে। বেসরকারি বেতার 22টি, কমিউনিটি বেতার হচ্ছে 18টি। এগুলো একটু দেখলেই হবে। এরপর আসি হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলীতে। সাম্প্রতিক ঘটনাবলীতে প্রথমে যেটা দেখবো আমরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024। 1 মাস ধরে চলা আন্দোলন, যেটি কিনা 5 আগস্ট 2024 তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন এবং দেশ ত্যাগ করে ভারতে অবস্থান করেন। আন্দোলন চলাকালে ক্ষমতাসীন আওয়ামী লীগ কি করে? আওয়ামী লীগ সরকার আন্দোলন দমনে কি করে? ছাত্রলীগ যুবলীগকে ব্যবহার করে এবং পুলিশ ও অন্যান্য সরকারি বাহিনীকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে বাধ্য করে। কয়েক শতাধিক মানুষ নিহত হয়। এবং এই বিপ্লবের বেশ কিছু নাম ছিল, নামগুলো একটু জানা থাকা জরুরি। লাল বিপ্লব, রেড রেভলিউশন, রেভলিউশন, ছাত্র জনতার বিপ্লব বা জুলাই আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই বিপ্লবের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, এটি গঠিত হয় হচ্ছে 8 আগস্ট 2024 সালে। এবং এটার নেতৃত্বে ছিলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকার সম্পর্কে যদি বলি, সরকারের বর্তমানে মোট সদস্য হচ্ছে 2 জন। তো সম্প্রতি 2 উপদেষ্টা পদত্যাগ করেন। তো এখন সদস্য হচ্ছে 21 জন, যার মধ্যে হচ্ছে 4 জন নারী সদস্য। আচ্ছা, এরপর যদি দেখি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কে এম শফিউল্লাহ,
উনি বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সময় 3 নং সেক্টর কমান্ডার ছিলেন। ওনার নামে একটা ফোর্স ছিল, এস ফোর্স, এটার অধিনায়ক ছিলেন। 3টা ফোর্স ছিল, তার মধ্যে জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স। উনি ছিলেন এস ফোর্সের অধিনায়ক, এবং উনি 26 জানুয়ারি 2000 সালে মৃত্যুবরণ করেন। সরি। এরপর একটু আগে বলছিলাম নতুন টেলিভিশন চ্যানেল বিটিভি নিউজ, যেটা কিনা 31 ডিসেম্বর 2024 সালে চালু হয়। এই চ্যানেলটি ফুল টাইম 24 ঘন্টা আসলে সংবাদ সম্প্রচারের অনুমোদন পায় আসলে। বিটিভির যদি প্রতিষ্ঠা সাল পড়ি, আচ্ছা এটা মনে হয় আমরা পড়াবো 1964-এ বিটিভি প্রতিষ্ঠা লাভ করে। এরপর বিটিভির বেশ কিছু ডেরিভেটিভস বলা যায়, বিটিভি চট্টগ্রাম, বিটিভি ওয়ার্ল্ড, এগুলো। তারপর সংসদ বাংলাদেশ নামে একটা টেলিভিশন চ্যানেল চালু হয়। এগুলো সবগুলো হচ্ছে সরকারি টিভি চ্যানেল। আচ্ছা, এখানে লিস্টে দেওয়া আছে। বিটিভি হচ্ছে 25 ডিসেম্বর 1964 সালে কার্যক্রম শুরু করে। বাকিগুলোর কার্যক্রম দেখবেন। ইম্পর্টেন্ট হচ্ছে লাস্ট যেটা চালু হলো, বিটিভি নিউজ। এরপর যদি দেখি জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ওনাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয় হচ্ছে 1972 সালেই। বাট গেজেট ছিল না আর কি। গেজেটটা করা হয় হচ্ছে বাংলাদেশ সরকার প্রজ্ঞাপন জারি করেন 2024 সালের 15 ডিসেম্বর। এরপর যদি আর সাম্প্রতিক ঘটনা বলি, ইউনাইটেড নেশনস হাই কমিশনস ফর সরি ইউনাইটেড নেশনস, এটা আসলে ভুল আছে এখানে। এটা হবে ইউএনএইচআরসি, হিউম্যান রাইটস কাউন্সিল। ইউএনএইচসি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, এটার ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয় বাংলাদেশ 2024 সালে। জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি যিনি থাকবেন, উনি 1লা জানুয়ারি থেকে 2025 সাল 1লা জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার কাউন্সিলে কাজ করবেন। তারপর ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে যে বৈশ্বিক জোট, গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট হাঙ্গার অ্যান্ড পভার্টি, এটার একটা বহুপাক্ষিক চুক্তি যেটা কিনা ব্রাজিলের ফেডারেল সরকার কর্তৃক খসড়া তৈরি করা হয়। এটা ব্রাজিলের রিও ডি জেনিরোতে G20 সম্মেলনে এটা দ্বারা গৃহীত হয়। এবং এই দিনে আসলে উদ্বোধনী সদস্য হিসেবে জোটটির মর্যাদাপূর্ণ বোর্ড অব চ্যাম্পিয়ন্স এর অন্যতম দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করা হয়। এটা একটা অর্জন সাম্প্রতিক। এরপর যদি বলি, দেশের প্রথম উপকূলীয় নদীবন্দর হিসেবে সন্দ্বীপকে ঘোষণা করা হয়। এটি বাংলাদেশের 53তম নদীবন্দর। এবং বাংলাদেশের সর্বশেষ ঘোষিত 5টি নদীবন্দরের নাম যদি দেখি, দেখেন, এগুলো একটু দেখবেন। তো সর্বশেষ যেটা হাতিয়া উপকূলীয় নদীবন্দর, আর প্রথম উপকূলীয় নদীবন্দর হচ্ছে সন্দ্বীপ, যেটা 2024 সালের 10 ডিসেম্বর এবং 25 সালের 2 জুন হচ্ছে হাতিয়া উপকূলীয় নদীবন্দর হিসেবে ঘোষিত হয়। সো এই ছিল আজকের মোটামুটি লেকচার। এরপর যদি আমরা বিগত সালের বিসিএস পরীক্ষা আসা কোশ্চেন সমূহ দেখি এই অংশ থেকে, তাহলে দেখবো যে নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? এটা সবাই মোটামুটি জানি, ইউনেস্কো।
বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়? 136তম সদস্য হিসেবে 17ই সেপ্টেম্বরে। 21শে পদক ও স্বাধীনতা পদক দুটি পেয়েছেন এইরকম রয়েছেন ভাস্কর। সবাই ভাস্কর, এর মধ্যে নভেরা আহমেদ উনি দুইটি পদকই পেয়েছিলেন। ওয়াসফিয়া নাজরিন বিখ্যাত আসলে, উনি এভারেস্ট জয়ী হিসেবে। এরপর যদি দেখি যে বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? ওই সময় সাম্প্রতিক কোশ্চেন হয়তো ছিল এটা। না, 46তম বিসিএস তো না, এটা সাম্প্রতিকও না ওই সময়। মাহমুদুল্লাহ রিয়াদ 2023 বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন। বাংলাদেশের প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? এটি হচ্ছে আলটিমেট, বাংলাদেশের আলটিমেট যে কাউন্টার পার্ট সেটা হচ্ছে জিম্বাবুয়ে, জিম্বাবুয়ের বিপক্ষে। কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক লাভ করেন? 5 জন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? এটা হচ্ছে সেপ্টেম্বর মাসে। কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? জামাল নজরুল ইসলাম। এরপর দেখি যে কোন ক্ষেত্রে অবদানের জন্য শেখ হাসিনা 2016 সালে প্ল্যানেট 50-50 পদক লাভ করেন? নারীর ক্ষমতায়নের জন্য। দ্য ফোরশ্যাডোয়িং অব বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক ছিলেন হারুনুর রশিদ। গণহত্যা জাদুঘর এটি আসলে খুলনার চুকনগরে অবস্থিত। আচ্ছা, চুকনগর এখানে অবস্থিত। নভেরা আহমেদ পরিচয় পরিচয় কি হিসেবে? উনি ভাস্কর ছিলেন। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? বর্তমানে হচ্ছে 62টি আসলে। সর্বশেষটা মনে রাখি, সর্বশেষ কালীগঞ্জের তোয়ালে। কালীগঞ্জের কালীগঞ্জের তোয়ালে। এরপর 2020 সালে একটা পদক তৎকালীন সরকার দিয়েছিল, সেটা হচ্ছে কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য। এটার নাম ছিল বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স। বিশ্ব ব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? এটা 2015 সালের 1 জুলাই থেকে। ইউনেস্কো কত তারিখ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? এটি হচ্ছে উত্তর হবে 17ই নভেম্বর 1999 সালে। বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটি? পুন্ড্র। এরপর কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সঙ্গে, তৎকালীন একটা সাম্প্রতিক কোশ্চেন ছিল, বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি হয়? সেটি ছিল হচ্ছে ইনসেপ্টা। বাংলাদেশ কত সালে ওআইসির সদস্য পদ লাভ করে? এটির উত্তর হবে হচ্ছে 1974 সালে ওআইসি সদস্য পদ লাভ করে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন? এটা মুশফিকুর রহিম, শ্রীলঙ্কার বিপক্ষে সম্ভবত। ক্রিকেটে বাংলাদেশের টেস্ট মর্যাদা লাভ করে বা টেস্ট স্ট্যাটাস লাভ করে হচ্ছে 2000 সালে, প্রথম টেস্ট খেলে ভারতের বিপক্ষে। বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার 5 উইকেট নিয়েছেন? এটার উত্তর হবে তাসকিন আহমেদ। এই ছিল আজকের লেকচার। আশা করি এখান থেকে আমরা আহ, সাম্প্রতিক বিষয়গুলি, বাংলাদেশের গুরুত্বপূর্ণ জাতীয় অবদান, অর্জন, এগুলো সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছি এবং বুঝতে পারবো আসলে কোথায় থেকে কোশ্চেন আসে, কিভাবে কোশ্চেন আসে। সো এই প্যাটার্নটা ধরতে পারাটা একটা অর্জন। আশা করি সাম্প্রতিক বিষয়গুলির জন্য আপনারা দৈনিক পত্রিকা সহ আপডেটেড থাকবেন। সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সবাইকে।